সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আবার উত্তপ্ত হলো জাতীয় সংসদ। হলো একটা জনপ্রতিনিধিত্ব এবং জবাবদিহিতাহীন সরকার ক্ষমতায়, তাই কেউ যখন এই সরকারকে ক্ষমতায় রেখে দুর্নীতি হ্রাস করে সুশাসন কায়েম করার কথা বলে তখন সেটাকে আমি একেবারে অসম্ভব বলে মনে করি। সংসদে রুমিন ফারহানার আগুন ঝরা বক্তব্যে হতবাক তারেক রহমান। অবাক হয়ে চেয়ে রইলেন ৩০০ জন সংসদ সদস্য। ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। এই সরকারের মেয়াদ ৯ মাস, ৯ মাসের একটি সেকেন্ডও বেশি সরকার টিকবে না। যদি ব্যাখ্যা চান আমি ১ মিনিটে ব্যাখ্যাও দিতে পারি। কারণ আকাশচুম্বী আশা নিয়ে মানুষ আসছে, অপেক্ষা করবে 3 মাস, দেখবে সরকারের প্রস্তুতি পিরিয়ড, পরবর্তী 3 মাস জন ঘোষাগারে বাড়ি ফিরে যাবে, পরবর্তী 3 মাসে গণ আন্দোলনে সরকার বিদায় নেবে। রুমিন ফারহানা একজন ব্যক্তি হয়েও যেন দলের চাইতে কোনো অংশে ভূমিকা কম রাখেননি। এবার সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে যখন বিএনপি থেকে মনোনয়ন না পেলেন, তখন সাধারণ জনগণের কথা চিন্তা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করেছেন এবং নির্বাচিত হয়েছেন। কিন্তু তার সেই অগ্নিজোড়া বক্তব্য যেন কোনো দলের পাঁচাটা গোলাম নয়, সাধারণ জনগণের বাহক হিসেবে তিনি কাজ করে যাচ্ছেন। এবার সংসদ সদস্য হয়ে সংসদে যে ভাইরাল বক্তব্যটি তিনি দিচ্ছেন, সেটি শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন আপনিও। আগামী 9টি মাস ধার্য করে দেওয়া হয়েছে বিএনপিকে। এই 9 মাসের মধ্যে বিএনপির সরকার ভেঙে পড়বেন, এমন বক্তব্যে তুমুল আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে সব অঞ্চলে ও সব মহলে থেকে। বিএনপি নেতা একসময়ের বিএনপি নেত্রী রুমিন ফারহানা, তার মুখে এমন কথা কি আসলেই শোভা পায়, যেখানে তারেক রহমান সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত ছিলেন সেই পার্লামেন্টে। দর্শক, বিস্তারিত দেখবেন আজকের এই ভিডিওতে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন কথা না বেরিয়ে এর পরে বিস্তারিত ভিডিও দেখে আসি। শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। এই সরকারের মেয়াদ ৯ মাস, ৯ মাসের একটি সেকেন্ডও বেশি সরকার টিকবে না। যদি ব্যাখ্যা চান আমি ১ মিনিটে ব্যাখ্যাও দিতে পারি। কারণ আকাশচুম্বী আশা নিয়ে মানুষ আসছে, অপেক্ষা করবে 3 মাস, দেখবে সরকারের প্রস্তুতি পিরিয়ড, পরবর্তী 3 মাস জন ঘোষাগারে বাড়ি ফিরে যাবে, পরবর্তী 3 মাসে গণ আন্দোলনে সরকার বিদায় নেবে। কারণ সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে এটা আত্মঘাতী। অর্থাৎ আপনারা অনেকেই কৃষকের সন্তান, কৃষি খামার নামে যে খামারগুলো আমরা করি এটা আত্মঘাতী খামার। অর্থাৎ আপনি গরুর খামার করছেন। এই গরুর খামারের কাজটা কি? গরুর খামারের কাজ হলো একটা গরু বিক্রি করবেন, 20টা গরু তো খামার করছেন, একটা গরু বিক্রি করবেন 19টা গরুরে খাওয়াবেন, আবার একটা বিক্রি করবেন 18টা খাওয়াবেন, পরে আরেকটা বিক্রি করবেন 17টারে খাওয়াবেন, লাস্ট মুহূর্তে একটা থাকবে ওটা বেঁচে নিজে খেয়ে বাড়ি যাবেন। আত্মঘাতী প্রজেক্ট। তাই সরকার একটা আত্মঘাতী প্রজেক্ট নিয়েছে, সেটা হলো কি ফ্যামিলি কার্ড, যেটা রিশিডিউল নাই। অর্থাৎ যে কার্ডে কোনো ইনকাম নাই, পরবর্তী দেওয়ার কোনো রাস্তা নাই, এই রিশিডিউল কার্ড এই দেশকে ধ্বংস করবে, সরকারকে ধ্বংস করবে, এই সরকার এই দেশ থেকে বিদায় করবে। এই রেসিডিউল কার্ড যদি বন্ধ না করতে পারে, এখানে আমরা কি চাই? আমরা তো এমপি মন্ত্রী হতে চাই না। আমরা চাই সবসময়ই যে জিনিসটা, সেটা হলো জিরো দুর্নীতি, বেশি উন্নয়ন, অল্প গণতন্ত্র হলে আমাদের চলবে। তাহলে আমরা গণতন্ত্রতে কী করবো? গণতন্ত্র দুপুরে ভাত খাবার দেয় না, মাছ মাংস দেয় না। গণতন্ত্র একজনকে নির্বাচিত করে, 100 জনকে নির্বাচিত করে না। আমরা 50 জন প্রার্থী যদি নির্বাচিত হতে পারতাম, তাহলে ভাবলাম গণতন্ত্র আমার কাজে লাগবে। 20 জন প্রার্থী আছে, একজনকে নির্বাচিত করে, আর তো ফেল করতেই হয়। তাই আমরা তো গণতন্ত্র তেমনভাবে চাই না। আমরা চাই উন্নয়ন, আমরা চাই জিরো দুর্নীতি। কিন্তু এই ফ্যামিলি কার্ড যে দুর্নীতির জন্ম দিচ্ছে, অর্থাৎ রন্দে রন্দে দুর্নীতি প্রবেশ করতেছে ফ্যামিলি কার্ডকে কেন্দ্র করে। এই ফ্যামিলি কার্ডের কারণে বিএনপির লোকজন বিএনপি থেকে মাথা সরাই নেবে, আর অন্যরা সুযোগ খুঁজবে, একটা বিস্ফোরণ হবে। যে বিস্ফোরণে আমাদের এই বর্তমান সরকার আবার বিদায় নেবে। এতে ক্ষতি হবে কার? ক্ষতি হবে আমাদের। গাড়ি ভাঙবে আমার, সন্তান মরবে আমার, ভাই খুন হবে আমার, সম্পদ নষ্ট হবে আমার। ওদের কিছুই হবে না, রয়েছে হেলিকপ্টার দিয়া কেউ ভারত গেছে, কেউ আবার ইংল্যান্ড চলে যাবে। কিন্তু আমরা সাধারণ মানুষ আবার ক্ষতিগ্রস্ত হবো, আবার 3000 কোটি টাকা খরচ হবে। কার টাকা, কার অর্থ? তাই আমরা চাই এই সরকার 9 বছর টিকে থাকুক। অর্থাৎ 9 বছর টিকে থাকারও প্ল্যান পরিকল্পনা আছে, কিন্তু সরকার তা চাচ্ছে না। সরকার নিজের মরণ চালিকা শক্তি ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়েছে। মাননীয় স্পিকার, সরকার নানাভাবে খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন করে এর পরিমাণ লুকানোর চেষ্টা করছে। তারপরেও IMF এর রিপোর্টে প্রমাণিত হয়েছে বাংলাদেশের প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ 2.5 লক্ষ কোটি টাকা। সরকারের সাথে সম্পৃক্ত ব্যাংক মালিক এবং ব্যবসায়ীদের যোগ সাজসে ব্যাংক খাতে লুটপাট চলছে। লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূরেই থাকুক, তাদের নানান রকম সুযোগ সুবিধা দিয়ে নতুন ঋণের ব্যবস্থা করেছে সরকার, অথচ সাফার করছে যারা ভালো ঋণ গ্রহীতা তারা। যেখানে দেশের মূল্যস্ফীতির বর্তমান হার 6.5% ছাড়িয়ে গেছে, যা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ। মাননীয় স্পিকার, সেখানে সরকার কি করে আমানতের সুদের হার 6% নির্ধারণ করে? অন্যদিকে ঋণের সুদের হার 9% করবার শর্তে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের ব্যাংকগুলোকে 9টি সুবিধা দিয়েছে, যার মধ্যে মাত্র 4টি সুবিধা বাবদ ব্যাংক মালিকদের পকেটে ঢুকেছে 25,000
3,500 কোটি টাকা মাননীয় স্পিকার। ব্যাংকের সুদের হার 6%, নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের অবস্থা ভয়াবহ, শেয়ার মার্কেট ধসে পড়েছে। তাহলে সাধারণ মানুষ কোথায় টাকা রাখবে মাননীয় স্পিকার? সিন্ধুকে? মাথাপিছু আয় বৃদ্ধি সরকারের আরেকটি বড় দাবি। আমার মাথা যদি থাকে বরফের উপরে আর পা আগুনের উপরে, তাহলে আমার শরীর কি নাতিশীতোষ্ণ হয় মাননীয় স্পিকার? এটা খুব প্রচলিত একটা উদাহরণ, যেটা দিয়ে গড় মাথাপিছু আয়ের চুক্তি দেখানো হয়। জিডিপির আয় আর প্রবৃদ্ধির হার নিয়ে যেহেতু কারসাজি আছে, তাই মাথাপিছু আয়ের পরিমাণও সঠিক হতে পারে না। আবার একটা গড় আয় দেশের আপামর মানুষের অবস্থা কোনোভাবেই প্রকাশ করে না। ব্যাংক লুটেরা, শেয়ার বাজার ধ্বংসকারী, টাকা পাচারকারী, ক্যাসিনো ব্যবসায়ীর আয়ের সঙ্গে শ্রমজীবী মানুষের আয়ের গড় কোনোভাবেই একটা দেশের প্রকৃত অবস্থাকে চিহ্নিত করে না। দেশে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। জিনি সহগ এবং পামা অনুপাত, বৈষম্য পরিমাপের এই দুটি টুল বাংলাদেশকে উচ্চ বৈষম্যের দেশ হিসেবে প্রমাণ করে। উন্নয়নের প্রাথমিক পর্যায়ে বৈষম্য বাড়ে, এই ধরনের কথা কেউ কেউ বলবার চেষ্টা করে মাননীয় স্পিকার, কিন্তু এর ভালো উদাহরণ হচ্ছে ভিয়েতনাম এবং মালদ্বীপ। গত 10 বছরে এই দুটি দেশের জিনি সহগ কমেছে। এই দুটি দেশকে বেছে নেবার কারণ হলো এই দুটি দেশ বাংলাদেশে ঠিক আগেই এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশের স্থলভাগে প্রচুর গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা ভূতত্ত্ববিদরা বললেও দেশে গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান, গ্যাস উত্তোলন বেগবান না করে সরকার সমর্থিত ব্যবসায়ীদের সুবিধা দেবার জন্য এলএনজির উপরে মানুষকে ক্রমাগত নির্ভরশীল করে তোলা হচ্ছে। সীমিত পর্যায়ে যতটুকু অনুসন্ধান হচ্ছে সেটা দায়িত্ব বিদেশি কোম্পানি হাতে তুলে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আমি গ্যাসপ্রমের নাম উল্লেখ করতে চাই। অথচ স্থলভাগকে গ্যাস অনুসন্ধান এবং তা উত্তোলন ও বিতরণের পরিপূর্ণ সক্ষমতা দেশি কোম্পানি বপেক্সের আছে। সরকার সমুদ্র বিজয়ের কথা বলে বাহবা নেওয়ার চেষ্টা করছে। ব্লু ইকোনমি, অন্য যেসব সুফল পাওয়ার কথা ছিল সেটা কোনোটা কাজে লাগানোর উল্লেখযোগ্য প্রাথমিক পদক্ষেপও বাংলাদেশ এখনো নিতে পারে নাই। দেশের মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ মাননীয় স্পিকার। দেশে এখনো প্রতিদিন একজনের বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। গুণ সরকার বলছে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, অথচ সরকার দলীয় একজন সাবেক সংসদ সদস্যের নাম রাষ্ট্রীয় 5টি সংস্থার মাদকের গডফাদারের তালিকার সর্বোচ্চ অবস্থানে ছিল, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত নির্বাচনে সরকার তাকে মনোনয়ন দেয়নি বটে, কিন্তু তার স্ত্রী সংসদ সদস্য হিসেবে আছেন। ইয়াবা এখন আগের চেয়েও অনেক বেশি সহজলভ্য। এই দেশে আইন ও বিচার ব্যবস্থা চলে একেবারে সরকারের মর্জি মতো। সরকার চাইলে নুসরাত হত্যার প্রাথমিক বিচার দ্রুত গতিতে শেষ হয়। সরকার চাইলে সাগররুনি হত্যাকাণ্ডে তদন্ত প্রতিবেদন 70 বারের মতন পিছায়। সরকার চাইনি বলেই তরু এবং মৃত্যু হত্যার সাথে জড়িতরা গ্রেফতার হয় নাই। সরকার চাইলে আবরারের হত্যাকারীরা আবার দ্রুতই গ্রেফতার হয়। খালাস এবং দণ্ড দুটোই হয় সরকারের মর্জি মতো। এই দেশে বিচার হয় কিংবা বিচারের ভান করা হয় শুধু সেই সব ক্ষেত্রে যেখানে ফেসবুকে তা ভাইরাল হয়, চাঞ্চল্য তৈরি করে এবং এই ঘটনার সঙ্গে জড়িতরা প্রভাবশালী না হয়। প্রভাবশালীদের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলে না। তার প্রমাণ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে পদচ্যুত করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। একই কাণ্ড ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের ক্ষেত্রেও। তিনি মেরে দেওয়া টাকা ফেরত দিয়েছেন, কিন্তু আইনি ব্যবস্থা দূরেই থাকুক, তিনি এখনো শপথে আছেন। মাননীয় স্পিকার, দেশের এই সামগ্রিক সমস্যাগুলোর মধ্যে খুব বড় হয়ে মাথা তুলেছে আরেকটি সমস্যা, বাক স্বাধীনতার প্রতি হুমকি। পরিকল্পনা করে হামলা মামলা দিয়ে ভয়ের চাপ প্রয়োগ করে দর্শক, সাধারণ জনগণের এই ক্ষোভকে আপনি দেখছেন কোন নজরে, সেটি জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আমরা আপনাদের জন্য সত্যের প্রত্যয় নিয়ে এমন কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব এই চ্যানেলে, যা আপনাদের রীতিমতো অনেক নতুন